আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের অনুশীলনীর 175 পৃষ্ঠার 4 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলা আছে, মিনা 100 টাকা একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখানে এই উদ্দীপকের মাধ্যমে আমরা বুঝি যে মিনা 100 টাকা নিয়ে একটি দোকানে যায়, মানে বাজারে যায়। বাজারে যাওয়ার পরে সে এই 100 টাকার মধ্য থেকে মানে প্রতিটি 1 টাকা দরে 1 ডজন কলম কিনলো, মানে 12টি কলম কিনছে 1 টাকা দামে। কেনার পরে সে এই 100 টাকা দোকানদারকে দেওয়ার পরে দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল এবং সে 40 টাকা নিয়ে আবার অন্য একটি দোকান থেকে গেল এবং অন্য একটি দোকান থেকে সে প্রতিটি 12 টাকা দামে ওয়াইটি খাতা কিনলো। মানে 40 টাকার মধ্য থেকে সে 12 টাকা দরে ওয়াইটি খাতা কিনছে এবং ওয়াইটি খাতা কেনার পর তার কাছে আরও বাকি আছে, মানে অবশিষ্ট আছে 4 টাকা। যেটা প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়টার মধ্যে হচ্ছে প্রতিটি মিনা কয়টি খাতা কিনেছিলেন, 12 টাকা দরে কয়টি খাতা কিনেছেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধান আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে আমাদের মিনার মোট টাকা হচ্ছে 100 টাকা। মিনা এই 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিল এবং সে 1 ডজন কলম কিনছিল, আর 1 ডজন হচ্ছে আমরা 12টি। তাহলে আমরা 1 ডজনকে সংখ্যায় প্রকাশ করে নিলাম এবং সে প্রতিটি 1 টাকা দরে 1 ডজন কলমের মূল্য হচ্ছে আমাদের 12 গুণ 1 টাকা সমান 12 টাকা। এটা হচ্ছে যে আমাদের সে 1 ডজন কলম কিনছিল আর প্রতিটি কলমের মূল্য ছিল 1 টাকা দরে, আর এই জন্য আমরা প্রতিটি 1 টাকা দরে 1 ডজন কলমের মূল্য হচ্ছে আমাদের 12 টাকা এবং সে এই 100 টাকার মধ্যে প্রথম দোকান থেকে এই 12 টাকা খরচ করে। তাহলে তার কাছে আর অবশিষ্টর পরিমাণ, অবশিষ্ট টাকার আছে এই 100 টাকা নিয়ে সে দোকানে যায় এবং এই টাকাটার মধ্যে থেকে সে 12 টাকা খরচ করে ফেলে, আর খরচ করে ফেলার পর আমাকে তার অবশিষ্ট দিয়েছিল 40 টাকা। তো এই কারণে আমরা এখানে স্পষ্ট মতো লিখে নেব যে 100 - 12x, এই যে 100 - 12x, 100 টাকা নিয়ে বাজারে গেছিলো এবং এই 12x টাকা সে খরচ করে। 12x টাকা হচ্ছে আমাদের 1 টাকা দরে, এই যে 1 টাকা দরে 1 ডজন কলমের মূল্য হচ্ছে আমাদের 12x। আর এখানে এই 100 টাকার মধ্যে 12x টাকা খরচ করবো, তাকে ফেরত দিয়েছে দোকানদার 40 টাকা। তো এখানে আমরা এই যেহেতু এই 12x হচ্ছে আমাদের মাইনাসের, এই কারণে আমরা এই মাইনাসের মানটাকে এই বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে এখানে প্লাস থেকে মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর এই পাশে 40 হচ্ছে আমাদের প্লাসের মান, এই জন্য এটা বাম পাশে হয়ে গেছে মাইনাসের মান। আর 100 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 60, 12x আর 12x। এখন আমরা এটাকে পক্ষান্তর করে নেব যে ডান পাশেটা বাম পাশে আর বাম পাশেটা ডান পাশে চলে আসবে। এখানে এই 12 সাথে x হচ্ছে আমাদের গুণ, এই জন্য আমরা x থেকে 12 দ্বারা 60কে ভাগ করবো, তারপর পাচ্ছি 5। তাহলে প্রতিটি কলমের দাম হচ্ছে আমাদের 5 টাকা। এবং খ নম্বর প্রশ্নটি বলছিল যে 40 টাকা আমরা ফেরত পাইছিলাম, এই 40 টাকার মধ্য থেকে সে অন্য একটি দোকান থেকে 12 টাকা দরে ওয়াইটি খাতা কিনছিল। তো আমরা দেখে নেব যে মিনা প্রথম দোকান থেকে ফেরত পেল 40 টাকা। তাহলে প্রতিটি 12 টাকা দরে ওয়াইটি খাতার দাম হচ্ছে আমাদের 12 গুণ ওয়াই, 12 টাকা। আমাদের একটি খাতার দাম যদি 12 টাকা হয় তাহলে ওয়াইটি খাতা কত টাকা হচ্ছে, 12 টাকা হচ্ছে। তাহলে আমাদের অবশিষ্ট টাকার পরিমাণ হচ্ছে এই 40 টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম এবং এই 12 টাকার আমি খাতা কিনলাম। তাহলে আমরা এই মোট টাকা থেকে বিয়োগ করে দেব। তাহলে প্রশ্ন মতে আমরা পাচ্ছি এখানে 40 - 12y সমান 4, কারণ আমি এই দোকানদার থেকে 4 টাকা ফেরত পাইছিলাম। তাহলে একইভাবে এখানে আমরা এই 12y এই পাশে মাইনাস ছিল, এই পাশে আমরা প্লাস করে দিয়েছি, 4 হচ্ছে এই পাশে প্লাস, এই পাশে আমরা মাইনাস করে দিয়েছি। তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 36, 12y আর 12y। এখানে আমরা পক্ষান্তর করে ডানটা বামে এবং বামেরটা ডানে নিয়ে আসলাম। তাহলে এখানে এই 12 সাথে ওয়াই হচ্ছে আমাদের গুণ, এই গুণ থাকার কারণে 12 গুণ থাকার কারণে এখানে ভাগ হয়ে গেছে, আর এই 12 দ্বারা 36কে ভাগ করে পাচ্ছি আমরা এখানে 3। তাহলে মিনা খাতা কিনেছিল 3টি। 5 নম্বর প্রশ্নে বলা আছে, করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। করিম সাহেবের টাকা হচ্ছে আমাদের 56,000 টাকা। এই 56,000 টাকাকে তিনি 2টা খাতে বিনিয়োগ করেন, একটা হচ্ছে আমাদের 12% মুনাফায় আর একটা হচ্ছে 10% মুনাফায়। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফার কত টাকা বিনিয়োগ করেছেন? সে এই 56,000 টাকা 12% এবং 10% হারে বিনিয়োগ করার পরে সে 1 বছর পরে এই 2টা খাত থেকে 6,400 টাকা মুনাফা পেয়েছিল। তাহলে 10% হারে সে কত টাকা বিনিয়োগ করছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধানটা হচ্ছে আমাদের, মনে করি করিম সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেন x টাকা এবং 10% মুনাফায় বিনিয়োগ করেন 56,000 বিয়োগ x। কারণ হচ্ছে আমাদের
করিম সাহেব 56,000 টাকাকে দুইটা খাতে বিনিয়োগ করেন, একটা হচ্ছে আমাদের 12% মুনাফা, একটা হচ্ছে 10% মুনাফা। তো এখন আমাদের এই 12% আমরা ধরে নেব X টাকা, হ্যাঁ, যে X টাকা সে বিনিয়োগ করেন। আর এই X টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, 56,000 টাকাতে X টাকা বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে আমাদের 10% মুনাফা। তো এই জন্য আমরা এখানে এই 56,000 বিয়োগ X টাকা লিখে নিলাম। এখন 12% হারে এই 12% হচ্ছে আমাদের 100 টাকায় 12 টাকা, হ্যাঁ। তো 100 টাকা 12 টাকা হলে 1 বছরে 100 টাকায় মুনাফা হচ্ছে 12 টাকা। আর 1 বছরে 1 টাকার মুনাফা হচ্ছে, আমরা এটাকে ভগ্নাংশ করে লিখে নেব যে 100/12 টাকা। এবং 1 বছরে 12%-এ, তো 12% আমাদের বিনিয়োগ করছেন কত টাকা, যে X টাকা। আর ঠিক এই কারণে আমরা এখানে এই X টাকার মুনাফা বের করব। যে X টাকার মুনাফা হচ্ছে আমাদের 12 গুণ X ডিভাইডেড বাই 100। তো এখানে আমাদের 12 সাথে X গুণ করলে হয় 12X, নিচে 100। তাহলে সে 12% মুনাফায় বিনিয়োগ করেন 100/12X টাকা। তারপরে আমাদের 10% হারে যদি বাইর করি, যে আবার 10% হারে 10% হচ্ছে আমাদের 100 টাকায় 10 টাকা। তো 1 বছরে 100 টাকার মুনাফা হচ্ছে 10 টাকা, 1 বছরে 1 টাকার মুনাফা হচ্ছে 100/10 টাকা। আর আমাদের 10% হারে বিনিয়োগ করেছিল 56,000 বিয়োগ X। এই 56,000 বিয়োগ X টাকার এখন আমরা মুনাফা বের করব। যে 56,000 বিয়োগ X টাকার মুনাফা হচ্ছে আমাদের এই 10-এর সাথে আমরা 56,500 গুণ করব। 56,500 মাইনাস X, এটা বিয়োগ গুণ করব, নিচের 100। তো এখানে এই যে গুণ অবস্থা, আমরা এখানে 1 শূন্য, এখান থেকে আমরা 1 শূন্য কেটে ফেললাম। তো নিচে আছে আমাদের 10, উপরে আছে 56,000 মাইনাস X। তাহলে সে 10% হারে 10% হারে মুনাফা পাচ্ছে আমাদের এখানে 10/56,000 মাইনাস X টাকা। শুনে বলছিল যে 1 বছর পর সে 6,400 টাকা মুনাফা পাইছিল, এবং এই 6,400 টাকা সে কিন্তু দুইটা খাত থেকেই পাইছে। তো এখানে আমরা প্রথম খাত, যেটা 12% হারে আমরা মুনাফা পাইছিলাম, যে 100/12X, আর যোগ দিয়ে আমাদের 10% হারে যেটা পাইছে সেটা 10/56,000 মাইনাস X টাকা, হ্যাঁ। তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের 6,400 টাকা। প্রশ্নে বলছিল যে সে 1 বছর পর 6,400 টাকা মুনাফা পাইছিল। এখন আমরা যদি এটাকে লসাগু করি, ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমাদের হরগুলোর লসাগু করতে হয়। তাহলে 10 এবং 100 যদি আমরা লসাগু করি, তাহলে আমরা এখানে 100, যে কীভাবে আমি দেখে দিচ্ছি যে 100 এবং 10 যদি আমরা লসাগু করি, আর 10 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 10 10 100, আর 10 একে 10, তাহলে সমান 10 গুণ 1। তাহলে 10 10 100, 100কে 100, তাহলে এই 100 হচ্ছে আমাদের লসাগু। তাই লসাগু আমরা 100 লিখে নিলাম। আর এখানে এই 100 দ্বারা 100কে ভাগ করলে হচ্ছে আমাদের 1 হচ্ছে, আর 1 দ্বারা 12X হচ্ছে 12X, যোগের যোগ। 10 দ্বারা 100কে ভাগ করলে হয় 10, আর এই 10 দিয়ে আমরা 56,000কে গুণ করলাম, গুণ করলে পাবো এখানে 5,60,000 টাকা। মাইনাসের মাইনাস, আর 10 দ্বারা যদি আমরা এই Xকে গুণ করি তাহলে হচ্ছে 10X। এই 10 কীভাবে পেলাম, এই হর দ্বারা যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফল দ্বারা আমরা উপরের লবকে গুণ করি। তো সেক্ষেত্রে আমরা এটাকে 10 দিয়ে গুণ করবো, এটাকেও 10 দিয়ে গুণ করবো। তারপর এখানে আমরা এখানে হচ্ছে 12টা X, এখানে হচ্ছে 10টা X। তো 12টা থেকে যদি আমরা 10টা X বাদ দিয়ে দিই, তাহলে আমরা থাকে 2টা X, প্লাসের প্লাস 56,000, 5,60,000, 5,60,000, নিচে 100 100, 6,400 6,400। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেবো। তো আড়াআড়ি গুণের ক্ষেত্রে আমাদের বাঁ পাশের যদি উপরে হয় তাহলে ডান পাশের নিচে হবে। তো এখানে আমাদের এটা নিচে মনে মনে আমাদের 1 আছে, কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে। তাহলে এটা হচ্ছে উপরে, তাহলে পাশে হবে নিচে, নিচে হচ্ছে আমাদের 1, আর 1 দ্বারা গুণ করে মানে কোনো পরিবর্তন হয় না, সে কারণে 2X প্লাস 5,60,000। আর এই 6,400 আমাদের 100 গুণ হবে, আর 100 গুণ আমাদের এখন দুইটা শূন্য বেড়ে যাচ্ছে, হচ্ছে 6,40,000 টাকা। আর এই পাশে 5,60,000 টাকা হচ্ছে যোগের, এই কারণে এখানে হয়ে গেছে আমাদের বিয়োগের, আর আমরা বিয়োগ করে পাচ্ছি এখানে 80,000 টাকা। আর 2 হচ্ছে আমাদের এখানে 100 সাথে গুণ, আর 100 সাথে গুণ হওয়ার কারণে আমরা 2 এই পাশে ভাগ অবস্থা নিয়ে আসবো, আর 2 দ্বারা যদি আমরা 80,000কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 40,000 টাকা। তাহলে এই X হচ্ছে আমাদের 40,000 টাকা। আমরা X কাকে ধরছিলাম, যে 12% মুনাফা হারে যদি আমরা যেটা বিয়োগ করেছিলাম সেটা হচ্ছে আমাদের X টাকা, যে 12% মুনাফা বিয়োগ করলাম X টাকা। আর 10% হারে আমরা বিনিয়োগ করেছিলেন 56,000 থেকে আমরা X বিয়োগ করে দেবো। ঠিক এই কথাটা আমরা এখানে লিখবো যে করিম সাহেব 10% মুনাফায় বিনিয়োগ করেছিলেন 56,000 মাইনাস X টাকা। এখানে 56,000 56,000, আর আমরা এখানে X এর মান পাইছি কত, 40,000, এখানে 40,000 আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে 16,000 টাকা। তাহলে করিম সাহেব 10% মুনাফায় 16,000 টাকা বিনিয়োগ করেছিলেন। নম্বর প্রশ্নে বলা আছে, কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেন, মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি, কে কত রান করেছে? এখানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের একটি ক্রিকেট ম্যাচের মধ্যে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেন, মানে মুশফিকুর রহিম যত রান করেছিলেন, তার থেকে 2 গুণ রান বেশি করেছিলেন সাকিবুল হাসান। তাহলে এখানে মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি, মানে আমাদের 1 সেঞ্চুরি 100, ডাবল সেঞ্চুরি 200।
তাহলে এই দুজনের রান একত্রে করে মুশফিক এবং সাকিব রান যদি আমরা একত্রে করি তাহলে এই 2 রানের জন্য তাদের ডাবল সেঞ্চুরি হয়নি। তো এখন কে কত রান করেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধানটা হচ্ছে আমাদের যে আমরা জানি ক্রিকেটের সেঞ্চুরি হচ্ছে 100 রানে এবং ডাবল সেঞ্চুরি হচ্ছে আমাদের 2 গুণ 100 মানে 200 রান। এটা আমরা হিসেবে সুবিধাতে ডাবল সেঞ্চুরিকে আমরা সংখ্যায় প্রকাশ করে নিলাম। ধরি মুশফিকুর রহিমের রান করেছে 1 রান, কারণ মুশফিকুর রহিমের রান কত রান করেছে সেটা বলা নেই এবং মুশফিকুর রহিম যত রান করেছে তার থেকে 2 গুণ রান বেশি করছেন সাকিব। তো এখানে মুশফিকুর রহিমের রান হচ্ছে আমাদের 1 রান ধরে নিলাম আর সাকিবের রান হচ্ছে আমাদের 2x, কারণ মুশফিকুর রহিম যত করছে তার দ্বিগুণ রান বেশি করছেন সাকিব, এই জন্য 2x। তাহলে প্রশ্ন মতে x + 2x। আমাদের প্রশ্নটি বলা ছিল যে 2 জনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি থেকে 2 রান কম। তাহলে এইটা হচ্ছে আমাদের মুশফিকের রান আর এটা হচ্ছে আমাদের সাকিবের রান এবং তাদের রানটা যদি আমরা একত্রে করি তাহলে আমরা 200 রান পাচ্ছি, মানে ডাবল সেঞ্চুরি থেকে 2 রান কম পাচ্ছি। তাহলে ডাবল সেঞ্চুরি বলতে আমরা এখানে পাইছি 200 রান আর এই 200 রান থেকে 2 রান কম। আর এখানে মুশফিকের হচ্ছে 1x রান আর সাকিব হচ্ছে আমাদের 2x রান, তাহলে মিলে হচ্ছে আমাদের 3x রান আর ডাবল সেঞ্চুরি থেকে আমরা 2 রান বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 198। তাহলে এখানে 3 হচ্ছে আমাদের গুণ অবস্থা আর এই পাশে হচ্ছে আমাদের ভাগ, আর 3 দ্বারা যদি আমরা 198কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 66। তাহলে মুশফিকুর রহিমের হচ্ছে আমাদের 66 রান, মুশফিকুর রহিম হচ্ছে 1 রান, তাহলে আমাদের এখানে 66 রান আর সাকিবের রান হচ্ছে আমাদের মুশফিকুর রহিমের 2 গুণ, তাহলে 2 গুণ 66, তাহলে 132 রান। 8 নম্বর প্রশ্নে বলা আছে পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। এখানে পানির একটা বোতল হচ্ছে 150 গ্রাম এবং সে একটি 50 গ্রাম ওজনের ব্যাগে, তাহলে ব্যাগের ওজন হচ্ছে আমাদের 50 গ্রাম আর বোতলের ওজন হচ্ছে আমাদের 150 গ্রাম। এখন আমাদের মোট বোতল সংখ্যা হচ্ছে x, মানে কতগুলো বোতল আছে সেটাকে আমরা জানি না, এখানে বোতলের সংখ্যা বের করতে হবে, যেটাকে বোতল এখানে x দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজন, মানে এই যে 1 সংখ্যক বোতল আর এই যে ব্যাগের ওজন 50 গ্রাম, এই দুইটার সমষ্টি হচ্ছে আমাদের y। তাহলে y এর সমষ্টি হচ্ছে আমাদের 1 সংখ্যক পানির বোতল এবং ব্যাগের ওজনের সমষ্টি। আর ক নম্বর প্রশ্নে বলছে x ও y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। এই x এবং y সম্পর্কটি একটি সমীকরণের মাধ্যমে লিখতে হবে। সমাধানের মধ্যে প্রথমে আমরা প্রশ্নে যেগুলো ছিল এগুলোকে লিখে নেব যে একটি পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম, তাহলে x সংখ্যক পানির বোতলের ওজন হচ্ছে আমাদের 50 গুণ x গ্রাম, তাহলে মোট হচ্ছে আমাদের 150x গ্রাম। তাহলে পানির বোতল ও ব্যাগের ওজনের যোগফল হচ্ছে আমাদের y। এই যে 1 সংখ্যক পানির বোতল মানে 150x বোতলের পানির বোতলের ওজনের সাথে যদি আমাদের এক ব্যাগ, যেটা 50 গ্রাম একটা ব্যাগ ছিল সেটার ওজন মিলে আমাদের হচ্ছে y। তার প্রশ্ন বলতে y সমান 150x যোগ 50, এটি হচ্ছে আমাদের x ও y এর সম্পর্ক। কারণ আমাদের 1 সংখ্যক পানির বোতল ছিল, এই 1 সংখ্যক পানির বোতলের সাথে যদি আমাদের একটা ব্যাগের ওজন থাকে তাহলে দুইটা অবশ্যই মধ্যে যোগ হচ্ছে, এখানে প্রশ্ন বলা আছে যে যোগ করতে হবে আর যোগ করলে হচ্ছে আমাদের কত y, তাহলে y সমান 150x যোগ x আর এটি হচ্ছে আমাদের x ও y এর সম্পর্ক। খ নম্বর প্রশ্নে বলা আছে y এর মান নির্ণয় করো যখন x সমান 15, তাহলে x এর মান 15 ধরে আমরা y এর মানটি নির্ণয় করব। খ নম্বর আমরা লিখেছি ক হতে পাই যে সমীকরণটি পাইছিলাম যে y সমান 50x যোগ 50, তাহলে 150 আর x এর মান হচ্ছে আমাদের 15, যেখানে x 15 বলে দিছে, গুণ 15 যোগ 50 50 আর 150 সাথে আমরা 15 গুণ করি তাহলে পাচ্ছি 2250 যোগ 50 50, তাহলে সবটা যোগ হচ্ছে আমাদের 2300। এবং গ নম্বরে বলা ছিল যে y মান x এর মান নির্ণয় করতে হবে যখন y হচ্ছে আমাদের 1100। তাহলে একইভাবে ক হতে আমাদের সমীকরণটা হচ্ছে যে y সমান 150x যোগ 50, তো এখানে আমরা ওয়াইটা প্রথমে ছিল আর এক্ষেত্রে আমরা ওয়াইটা পেছনে দিয়ে দিলাম, কারণ ওয়াই সমান হচ্ছে আমাদের 150x যোগ 50, তাহলে এটা পক্ষান্তর করে রাখলে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু আমরা এখানে ওয়াইয়ের মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে পেছনে দিয়ে দিলাম। এখানে 150x 150 50 50, শুধুমাত্র ওয়াইয়ের পরিবর্তে আমরা 1100 লিখবো, 1100 লিখবো। তো এই পাশে আমাদের 150 50x আর 50 হচ্ছে এই পাশে যোগের আর এই পাশে হচ্ছে আমাদের বিয়োগের। আর 1100 থেকে যদি 50 বিয়োগ করে তাহলে হচ্ছে 1050। আর এই 150x এখানে 150 গুণ অবস্থা থাকার কারণে এই পাশে গেছে আমাদের ভাগ, আর 150 দ্বারা 1050কে ভাগ করলে হচ্ছে আমাদের 7। তাহলে y এর মান যদি আমাদের 1100 হয় তাহলে আমাদের x এর মান হচ্ছে 7। 9 নম্বর প্রশ্নে বলা আছে x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্র y টাকা। তো এখানে আমাদের x প্যাকেট বিস্কুটের সাথে যদি আমরা 1 বোতল পানির মূল্য যোগ করি তাহলে সেটা হচ্ছে আমাদের y টাকার সমান। আর 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আমাদের 20 টাকা এবং 1 বোতল পানির মূল্য হচ্ছে আমাদের 15 টাকা। কারণ আমরা হচ্ছে x ও
এবং ওয়াই এর সম্পর্কটি সমীকরণের মাধ্যমে লিখতে হবে। এখানে এক্স প্যাকেট বিস্কুট আর প্রতিটি বিস্কুট হচ্ছে আমাদের 20 টাকা করে, তাহলে এক্স প্যাকেট বিস্কুটের দাম আমাদেরকে প্রথমে নির্ণয় করে নিতে হবে। আর এক বোতল পানির মূল্য আমাদের এখানে 15 টাকা। সমাধানটা হচ্ছে আমাদের এক প্যাকেটের বিস্কুটের মূল্য যদি আমাদের 20 টাকা হয়, তাহলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আমাদের 20x টাকা, আর এক বোতল পানির মূল্য হচ্ছে আমাদের 15 টাকা। তাহলে এক্স প্যাকেট বিস্কুট ও এক বোতল পানির মূল্য একত্রে হচ্ছে যে ওয়াই টাকা। এই যে আমাদের 20x স্পাইসি বিস্কুটের দাম আর এক বোতল পানি হচ্ছে আমাদের 15 টাকা, এই দুইটা মিলে হচ্ছে আমাদের ওয়াই টাকা। তাহলে প্রশ্ন মতে ওয়াই সমান 20x যোগ 15। তো এটি হচ্ছে আমাদের এক্স ও ওয়াই এর সম্পর্ক, যেটা পূর্বে আমরা 8 নম্বর সমাধান করেছিলাম ওইটার মতোই। তারপরে আমাদের খ নম্বর হচ্ছে যে এক্স এর মান যদি 25 হয়, এক্স সমান 25 হলে ওয়াই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই সমান আমাদের সমীকরণটি লিখে নেব। আর এখানে আমাদের 20 এর 20 এক্স হচ্ছে আমাদের 25 যোগ 15 15, 20 এর সাথে 25 গুণ করলে হয় আমাদের 500 যোগ 15 যোগ 15 আর যোগ করলে হচ্ছে আমাদের 515। তাহলে আমাদের এক্স এর মান যদি 25 হয়, এক্স এর মান 25 হলে আমাদের ওয়াই হচ্ছে 515। আর সর্বশেষ গ নম্বর যেটা বলা আছে যে এক্স এর মান নির্ণয় করতে হবে যখন আমাদের ওয়াই হচ্ছে 255, তখন আমরা এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করে নেব। তো ক হতে আমরা যে সমীকরণটি পাইছিলাম সেটা লিখে নেব যে 20x যোগ 15 সমান ওয়াই টাকা। যেখানে পূর্বের মতো প্রথম অংশটুকু ঠিক থাকবে, ডান পাশে আমাদের ওয়াইয়ের পরিবর্তে 255 বসে যাবে। আর এখানে 15 হচ্ছে আমাদের যোগের, আর এখানে যোগের হওয়ার কারণে এই পাশে হয়ে গেছে আমাদের বিয়োগের। এখানে 20x এর 20x 255 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে পাচ্ছি 240। আর 20 হচ্ছে আমাদের পাশে গুণ, আর এই পাশে ভাগ করলে আমরা পাচ্ছি যে x সমান 12। তাহলে x এর মান আমাদের 12 হচ্ছে যখন আমাদের y হচ্ছে 255। অনুশীলনী এই চ্যাপ্টার সর্বশেষ যে অঙ্কটি হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য, মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা খেলার মাঠ আছে ওই খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 16 মিটার বেশি, মানে প্রস্থ যত হবে হ্যাঁ তার থেকে 16 মিটার বেশি হচ্ছে আমাদের দৈর্ঘ্যটি। ক নম্বরের প্রশ্নটি হচ্ছে যে খেলার মাঠটির প্রস্থ x মিটার, আমাদের যে প্রস্থটি আছে প্রস্থ হচ্ছে আমাদের x মিটার, আর এই x মিটারের সাথে আমাদের 16 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্যটি। তো খেলার মাঠের প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। যে এক্সটি আছে এক্স এর মাধ্যমে আমাদের খেলার মাঠের পরিসীমাটি নির্ণয় করতে হবে। এখানে প্রশ্নে দেওয়া ছিল যে খেলার মাঠের প্রস্থ হচ্ছে আমাদের x মিটার, তো প্রস্থ যদি আমাদের x মিটার হয় দৈর্ঘ্য হচ্ছে আমাদের x যোগ 16, কারণ দৈর্ঘ্যটি ছিল আমাদের প্রস্থ থেকে 16 মিটার বেশি, আর বেশি আমাদের এখানে যোগ করতে হয়। আর আমরা জানি যে পরিসীমার সূত্রটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, হ্যাঁ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 এর 2 গুণের গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে এই যে x প্লাস 16, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x প্লাস 16, প্রস্থ হচ্ছে আমাদের x, প্রস্থ হচ্ছে আমাদের এখানে x। আর এখানে আমরা ব্র্যাকেটগুলো যদি তুলে দিই তাহলে x প্লাস 16 x প্লাস 16 প্লাস x প্লাস x, 2 এর 2 এখানে হচ্ছে একটা x, এখানে হচ্ছে একটা x, তাহলে আমাদের 2টার x হচ্ছে আমাদের 2টি, তাহলে 2x প্লাস 16। আর এখন এই 2 এর সাথে এই সম্পূর্ণটা আমাদের গুণ অবস্থায় আছে, এই জন্য 2 দ্বারা প্রথমে এই পদকে আমরা গুণ করব, তাহলে সহগের সঙ্গে গুণ করে দেব যে 2 দোকানে 4 x এর x প্লাস আর প্লাস এখানে 16 দ্বারা 2কে গুণ করলে পাচ্ছি আমরা এখানে 32 মিটার। তো আমাদের x এর মাধ্যমে পরিসীমাটা নির্ণয় করতে যাই, তো আমাদের পরিসীমা হচ্ছে 4x প্লাস 32। এবার খ নম্বর প্রশ্নটি বলছে মাঠের পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা যে ক নম্বরে যে পরিসীমাটি নির্ণয় করছিলাম x এর মাধ্যমে, এই পরিসীমাটি সমান কত হবে 120 মিটার হলে তাহলে আমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। ক হতে আমরা পরিসীমা পাইছিলাম 4x প্লাস 32 মিটার। তাহলে প্রশ্ন মতে আমাদেরকে বলছিল প্রশ্নের মধ্যে যে পরিসীমা হচ্ছে 120, তাহলে পরিসীমার সূত্র পাইছিলাম আমরা এখানে 4x প্লাস 32, তাহলে 4x প্লাস 32 হচ্ছে আমাদের 120, আর এখানে 32 হচ্ছে আমাদের প্লাসের, এই পাশে হয়ে গেছে আমাদের বিয়োগের। তাহলে 4x প্লাস 120 থেকে 32 বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 88, আর এই 4 দ্বারা যে 28কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 22। তাহলে x হচ্ছে আমাদের x হচ্ছে আমাদের প্রস্থ, যেটা আমরা এখানে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে যে মাঠের প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে x মিটার পার হচ্ছে এখানে 22 মিটার, তাহলে আমাদের প্রস্থ 22 মিটার হলে মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের x প্লাস 16, যে আমরা এখানে x প্লাস 16 পাইছিলাম, তো এখানে আমরা x এর সরাসরি মান বসিয়ে দিলাম যে x হচ্ছে আমাদের 22, 16। এই জায়গাটা একটু বুঝতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের x প্লাস 16 গুণ প্রস্থ হচ্ছে আমাদের x, হ্যাঁ এটা আমরা লিখে নিলে ভালো হয় বর্গমিটার। তো এখানে আমাদের এই x হচ্ছে 22 মিটার প্লাস 16 প্লাস 16 গুণ প্রস্থ হচ্ছে আমাদের x, আর x হচ্ছে আমাদের 22 মিটার। এখানে 22 আর গিয়া 16 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 38, গুণের গুণ 22 এর 22, এই 38কে 2 দ্বারা 38কে যদি আমরা 22 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 836 বর্গমিটার। তো নিম্ন ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 836 বর্গমিটার।